ধন্যবাদ ক্রীড়া প্রতিমন্ত্রী, ধন্যবাদ প্রধানমন্ত্রী। ধন্যবাদটা বাংলাদেশের সকল ক্রীড়াবিদদের পক্ষ থেকে। কারণ এতদিন ধরে একটা নিয়ম চলে আসছিল, এতদিন ধরে একটা নিয়ম চালু ছিল যে যারা স্বীকৃতি পাবেন, যারা দেশের জন্য অবদান রাখবেন ক্রীড়াঙ্গনে, তাদেরকে আসলে এই স্বীকৃতিটা পেতে হলে, অর্থাৎ জাতীয় ক্রীড়া পুরস্কার পেতে হলে তাদের নিজেদেরকেই আসলে আবেদন করতে হতো বা আবেদন এখনও করতে হয়। 2025 সাল পর্যন্ত যেই আমরা শুনেছি যে জাতীয় ক্রীড়া পুরস্কার যেটা দেওয়া হবে 2021, 22, 23 এবং 24-25 যেগুলো ডিউ রয়েছে সেগুলো দেওয়া হবে এবং সেগুলো কিন্তু এই প্রসেসের আওতায়, অর্থাৎ নিজেদেরকে আবেদন করতে হবে। অর্থাৎ একজন ক্রীড়াবিদ দেশের জন্য সম্মান বয়ে নিয়ে এসেছেন, দেশের জন্য অবদান রেখেছেন, ক্রীড়াঙ্গনে অবদান রেখেছেন এবং তিনি তার স্বীকৃতিটা নিজেই আবার গিয়ে এনএসসির কাছে জানাবেন যে আমাকে স্বীকৃতি দেওয়া হোক, আমাকে পুরস্কার দেওয়া হোক, আমি দেশের জন্য অবদান রেখেছি, আমাকে পুরস্কৃত করতে হবে। বিষয়টা অনেকটা এরকম। এনএসসির যেই আবেদন যখন আহ্বান করা হয় তখন সেই আবেদনটা নিজেকেই পূরণ করতে হয় এবং করে সেই পুরস্কারের জন্য আবেদন করতে হয়। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এক্ষেত্রে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে অনেক ক্রীড়াবিদ সেটা করতে চান না। তাদের কথা যে আমরা দেশের জন্য অবদান রেখেছি, আমরা দেশের জন্য খেলেছি, দেশের জন্য আমরা সম্মান বয়ে নিয়ে এসেছি, আবার আমাকে এই স্বীকৃতি নিতে হলে বা এই পুরস্কার নিতে হলে আমাকেই কেন আবেদনটা করতে হবে। অনেকেই হয়তোবা সেটা করতে চাইবেন না বা করেনও না এতদিন। সেই জায়গা থেকে বের হয়ে আসার চেষ্টা করা হচ্ছে। আজকে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তিনি জানিয়েছেন যে 2026 সাল থেকে যেই জাতীয় ক্রীড়া পুরস্কারটা দেওয়া হবে সেটা আর নিজেদেরকে আবেদন করে ক্রীড়াবিদদেরকে সেই স্বীকৃতি নিতে হবে না। একটা কমিটি গঠন করে দেওয়া হবে এবং সেই কমিটির দায়িত্ব থাকবে কারা কারা অবদান রেখেছেন, কারা পুরস্কার পাওয়ার যোগ্য, তাদেরকে খুঁজে বের করে তাদেরকে সেই স্বীকৃতি দেওয়া হবে। আমাদের এই জাতীয় পুরস্কারের যে নীতিমালা রয়েছে, যেভাবে বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন চাওয়া হয়, আমার কাছে মনে হয় যে এটি আমাদের যারা জাতীয় ক্রীড়াবিদ, যারা এই পদকের হকদার বা যারা এটার যোগ্য, তাদের জন্য এটি একটি বিব্রতকর অবস্থায় পড়তে হয়। কারণ তিনি যে এটা প্রাপ্য সেটা নিজেই যদি তাকে আবেদন করতে হয়, এটা অত্যন্ত আমার কাছে মনে হয়েছে একটি বিব্রতকর পরিস্থিতি। তো আমরা এটিকে চেঞ্জ করে ইতিমধ্যে আমাদের যিনি সংশ্লিষ্ট কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে নির্দেশনা দিয়েছি যে আমরা এই ক্রীড়া নীতিমালা আমরা কিছু পরিবর্তন করি এবং জাতীয় ক্রীড়া পুরস্কারের যে নীতিমালা রয়েছে সেখানে পরিবর্তন এনে আমরা একটি কমিটি করে দিয়ে, যেটি সর্বজন স্বীকৃত একটি জাতীয় কমিটি হবে, যারা প্রতি বছর কারা এই বছরের সবচেয়ে যোগ্য, যাদেরকে যারা জাতীয় পুরস্কার প্রাপ্য, সেই মানুষগুলোকে বাছাই করে আমরা সঠিকভাবে তাদেরকে মূল্যায়ন করতে চাই। কারণ যিনি ক্রীড়াবিদ, আমি যদি হই আমি কখনোই আবেদন করব না, এটা আমার কখনোই সম্ভব না এটা আবেদন করা। সো আমার কাছে মনে হয় যে এই ধরনের চিন্তাধারা নিয়ে অনেকেই কিন্তু যোগ্য রয়েছেন, কিন্তু তারা হয়তো বা বিব্রতকর অবস্থায় পড়বেন বা নিজেকে বিব্রত মনে করে তারা হয়তো আবেদন করেন না। তা আমার কাছে মনে হয় যে এই নীতিমালাটুকু আমরা চেঞ্জ করে আমরা একটি জাতীয় কমিটির মাধ্যমে আমরা প্রতি বছরের যারা যোগ্য ক্রীড়াবিদ, যারা জাতীয় পুরস্কার প্রাপ্য, আমরা সেই মানুষগুলোকে বাছাই করে আনুষ্ঠানিকভাবে সরকার এবং দেশ তাদেরকে সম্মানিত করবে। দেশের ক্রীড়াঙ্গনটাকে নতুন করে ঢেলে সাজানোর একটা চেষ্টা, কারণটা পরিষ্কার। সবসময় আমরা দেখেছি যে এক ধাপ এগিয়ে গেলে 3 ধাপ পিছিয়ে যেতে হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন কারণে এবং বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতার কারণে। কখনোই একটা সুনির্দিষ্ট জায়গায় পৌঁছানো যায়নি কিংবা ধারাবাহিকতা ধরে রাখা সম্ভব হয়নি। কোনো একটা আসরে বাংলাদেশ ভালো করলে পরের বার তার থেকে আরও ভালো হওয়ার কথা, কিন্তু পরের বার দেখা গেছে যে আরও পেছনে পিছিয়ে গেছে। সেটা যে কোনো স্পোর্টসে যদি আমি বলি, কাবাডি থেকে ক্রিকেট, যে কোনো আসরেই আমরা যদি সেটা দেখি বা যে কোনো ডিসিপ্লিনে যদি সেটা দেখি আমরা, যে কোনো এক আসরে বাংলাদেশ ভালো করলে পরের বার সেই ভালোটাকে আর ধরে রাখা যায়নি বিভিন্ন কারণে। এবং সেই কারণগুলো খুঁজে বের করে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। বিভিন্ন পদক্ষেপের কথা তিনি জানিয়েছেন আমাদের, যে যাতে করে দেশের ক্রীড়াঙ্গনটাকে একটা ভালো জায়গায় দাঁড় করানো যায়, যাতে করে আগামী এই 5 বছরের মধ্যে দেশের ক্রীড়াঙ্গনে অনেক সাফল্য নিয়ে আসা যায়। আমরা ঈদের পরপরই 29শে মার্চ আমরা আমাদের বিগত কয়েক মাসে আমাদের ফুটবল, ক্রিকেট, আমাদের প্যারা অলিম্পিক, আরও বিভিন্ন ইভেন্টে যারা সাফল্য বয়ে নিয়ে এসছে আন্তর্জাতিকভাবে, আমরা সেই সকল খেলোয়াড়দেরকে সম্মাননা প্রদান করতে যাচ্ছি এবং সেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তিনি এই সম্মাননাটুকু আমাদের সকল ক্রীড়াবিদদের হাতে তুলে দিবেন। আমরা আমাদের জাতীয় ক্রীড়াবিদ যারা রয়েছে আমরা মোটামুটি 500 জনের একটি তালিকা করে প্রাথমিক পর্যায়ে আমরা তাদেরকে বেতন কাঠামোর ভিতরে অন্তর্ভুক্ত করতে যাব। আমরা 29শে মার্চেই আমরা আমাদের যে 164 জন খেলোয়াড়কে আমরা
যে সম্মাননা প্রদান করা হবে তাদেরকে প্রাথমিক পর্যায়ে আমরা বেতন কাঠামোর আওতায় সেই খেলোয়াড়দেরকে আমরা অন্তর্ভুক্ত করতে যাচ্ছি। ইউনিয়ন লেভেল থেকে উপজেলা লেভেল, উপজেলা থেকে আমাদের জেলা লেভেল, জেলা থেকে বিভাগীয় এবং সর্বশেষ জাতীয় পর্যায়ে আমরা ফুটবল, ক্রিকেট সহ প্রায় 7টি ইভেন্টকে আমরা বাছাই করে আমরা নতুন করে স্পোর্টস অনূর্ধ্ব 12 থেকে 14 বছরের প্রতিভাবান খেলোয়াড়দেরকে নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি এবং সেটি আনুষ্ঠানিকভাবে 30শে এপ্রিল আমরা আশা করছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি উদ্বোধন করবেন। ক্রীড়াপঞ্জি ঘোষণা এটা বোধহয় একটা বড় পদক্ষেপ হতে যাচ্ছে, কারণ বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ক্রীড়া ক্যালেন্ডার, স্পোর্টস ক্যালেন্ডার যেটা, সেটা সেইভাবে করে আসলে কখনোই ছিল না, কিংবা থাকলেও সেটার আসলে ব্যবহার কিংবা সেই অনুযায়ী পরিচালনা করাটা সেটা কখনোই দেখা যায়নি। এইখানে একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা ক্রীড়াপঞ্জির বা স্পোর্টস ক্যালেন্ডারের, সেটা ঘোষণা করা হবে কিছুদিনের মধ্যে, সেটা ঘোষণা করতে যাচ্ছে বর্তমান সরকার। এই জায়গাটাতে একটু বলে রাখা ভালো, বাংলাদেশ আসলে স্বাধীনতার এত বছরে এসেও ইন্টারন্যাশনাল স্পোর্টসে, ইন্টারন্যাশনাল অ্যারেনাতে বাংলাদেশ নিজেদের অবস্থানটা শক্তভাবে জানান দিতে পারেনি কখনোই। যেমন বলি আমি, সাব গেমস, এশিয়ান গেমস, ইসলামিক সলিডারিটি গেমস, কমনওয়েলথ গেমস কিংবা অলিম্পিক গেমস, বড় বড় যে বৈশ্বিক আসরগুলো রয়েছে, কমনওয়েলথ কিংবা অলিম্পিক গেমসের মতো যে আসরগুলো রয়েছে, সেখানে বাংলাদেশ প্রতিবারই অংশগ্রহণ করে, প্রতি আসরেই অংশগ্রহণ করে শুধুমাত্র অভিজ্ঞতা অর্জনের জন্য, এবং এখনও সেটা কিন্তু চলে আসছে। তার একটা বড় কারণ বাংলাদেশের আসলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেই, ক্রীড়াপঞ্জি সেভাবে নেই, এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাবে সেটা কখনোই হয় না। প্রত্যেকবারই ইসলামিক সলিডারিটি গেমস বলুন, কিংবা কমনওয়েলথ গেমস বলুন, কিংবা অলিম্পিক গেমস বলুন, এগুলোর আগে হয় যে 2 মাস, 3 মাস, সর্বোচ্চ 4 মাসের ট্রেনিং ক্যাম্প হয়। অলিম্পিকের মতো একটা বড় আসরে যেখানে যারা সাফল্য পায়, এই দেশগুলো একটা আসর শেষ হলে সাথে সাথে তারা নতুন করে পরিকল্পনা গ্রহণ করে এবং আগামী 4-5 বছর অ্যাথলিটদেরকে আবাসিক ক্যাম্পে রেখে তাদেরকে তৈরি করা হয় নতুন একটা আসরের জন্য। সেখানে বাংলাদেশ মাত্র 4 মাস ট্রেনিং করে বা 3 মাস ট্রেনিং করে তারা খেলতে যায় কমনওয়েলথ গেমস কিংবা অলিম্পিক গেমসের মতো আসরে। তাহলে সেখানে সাফল্যটা আসবে কিভাবে? কখনোই দীর্ঘমেয়াদী পরিকল্পনা চোখে পড়েনি, কখনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাংলাদেশ গ্রহণ করতে পারেনি। এইখানে একটা বড় ল্যাকিংস, এবং যে কারণে এখন পর্যন্ত শুধুমাত্র অংশগ্রহণেই সীমাবদ্ধ রয়েছে বাংলাদেশের অলিম্পিকের মতো বড় আসরে কিংবা কমনওয়েলথ গেমসের মতো বড় আসরে। 2-1বার হয়তো ছোটোখাটো সাফল্য এসছে, কিন্তু সেই ধারাবাহিকতা ধরে রাখা যায়নি, পদকের সংখ্যা বাড়ানো যায়নি, শুধুমাত্র অভিজ্ঞতা অর্জন করে অ্যাথলিটরা ফিরে এসেছেন। দোষ হয় অ্যাথলিটদের যে তারা ভালো খেলতে পারেন না। নতুন যেই সব আমরা আশার কথা শুনছি, যেসব প্রতিশ্রুতি শুনছি, যেই সব সুন্দর সুন্দর পরিকল্পনার কথা শুনছি, এগুলোর মধ্যে যদি এই ধরনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা যদি গ্রহণ করা না যায়, তাহলে আসলে সব কথাই থাকবে, কাজের কাজ আসলে কিছুই হবে না। ওই শুধু অভিজ্ঞতা অর্জন করেই আমাদেরকে ফিরে আসতে হবে, যেই অভিজ্ঞতা দিয়ে আসলে পরবর্তীতে আর কোনো কাজেই লাগবে না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.